যখন কোনো বিশেষ মানুষের বিশেষ কোনো দিন আসে তখন মাঝে মাঝে আমার এই আয়োজনে ডাক পড়ে। তার মানে আপনারা বুঝতেই পারছেন, আজও আমি একজন বিশেষ মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে, পত্রিকা খুললে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন অনুষ্ঠানে, আয়োজনে এই মানুষটি প্রশংসার বন্যায় ভাসছেন। বুঝে ফেলেছেন নিশ্চয়ই। প্রশংসাটা কিন্তু এমনি এমনি নয়, কারণ তিনি জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পার করেছেন, নতুন একটা শুরুর সামনে এসে দাঁড়িয়েছেন। 6 দশক পেরিয়ে এসেছেন, 60 বছর। তৌকির আহমেদ, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অভিনন্দন জানাই আরও একবার এই এতটা সময় পার করার জন্য। কিন্তু এখন কিন্তু আসল শুরুটা হবে। সেই আরও একজন আছেন আমাদের সাথে, তৌকির আহমেদকে আরও কিছু তৌকির আহমেদের আগের কথা আমরা যার কাছ থেকে শুনতে পারবো বিশেষভাবে, তিনি হচ্ছেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান এবং ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেডের পরিচালক শাইক সিরাজ। সিরাজ ভাই, আপনাকেও স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। তুমি একটু আগে বলছিলে যে বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য তোমাকে ডাকা হয়, কারণ তুমি নিজে হচ্ছে একজন বিশেষ, এই কারণে বিশেষ মানুষের ডাকা। না না না, আমি হয়তো অনেক বিশেষ মানুষের সাথে আমার সৌভাগ্য হয় সময় বিশেষভাবে কাটাবার, আলোচনা হ্যাঁ, করার জন্য। কাজ করবার, সেই জায়গা থেকেই হয়তো আমি এই ডাকটা পাই। সিরাজ ভাই, আমরা কি শুরুতেই তৌকির ভাইকে একটু বরণ করি। উত্তরীয়, হ্যাঁ, বরণ করে নেই, উত্তরীয় দিয়ে এবং একটি ক্রেস্ট যদি আমরা দিতে কি পারি সৌভাগ্য আমাদের আমার, পক্ষ থেকে। তৌকির। না, সৌভাগ্য আমার। আপনি যে এখানে এসে বসছেন আজকে, আমি কি বিশেষভাবে সৌভাগ্য সম্মানিত আমার, বোধ করছি। তৌকির। তবে সিরাজ ভাই, এমন সব কথা কিন্তু জানাতে হবে যেগুলো দর্শকরা জানে না। নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ, বাহ বাহ বাহ। সেই অনেক ধন্যবাদ, উত্তরীয়। স্যার। একটা ক্রেস্টও বোধহয় আছে। এখানে একটা ক্রেস্ট আছে। 6 দশক 6 পেরিয়ে দশক পেরিয়ে তৌকির তৌকির আহমেদ, মঞ্চ, টেলিভিশন, বাহ, চলচ্চিত্র। বাহ। অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। আমি চাইছি অনেক ধন্যবাদ। What a pleasure. ফুলটা আমরা দাও, তুমি দাও, ফুলটা তুমি দাও। অনেক ধন্যবাদ রূপা। প্রথম দেখা হয়েছিল আমি যখন ক্লাস 7-এ পড়ি। হ্যাঁ, এবং আমি ত্রপাকে কিন্তু কিছুদিন পড়িয়েও ছিলাম। খুব ভালো লাগলো আমার শিক্ষককে দিতে পেরে। বাহ। বসো, তৌকির। কদিন ধরে তো প্রশংসার প্রশংসার প্রশংসা, বড় ছোট সবাই। তো কেমন লাগছে? আসলে আমি ও যেহেতু আমাকে অনেক আগের থেকে চেনে, আপনিও অনেক আগের থেকে চেনেন, আমি কিন্তু বেসিক্যালি লাজুক মানুষ। আমি খুব আউটস্পোকেন না কখনোই। এবং ওরা যখন এই অনুষ্ঠানটা আয়োজন করলো, সুরিদ এবং অভিনয় শিল্পী সংঘ, তখন আমি ওদেরকে বারবার বলছিলাম যে এটা যেন কোনো স্তুতিমূলক প্রশংসা সূচক অনুষ্ঠান না হয়, বরং সমালোচনা হোক। তো আমরা সেই লক্ষ্যেই গিয়েছিলাম যে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। কিন্তু প্রশংসা চলে এসছে, সমালোচনা অল্প এসছে। যাই হোক, আমি খুবই আনন্দিত, একদিকে সম্মানিত বোধ করেছি এবং আমি অনুপ্রাণিত। নিঃসন্দেহে আমাদের তো আজকে একটা ভালো লাগার দিন। ত্রপা যেটা বলছিল, আসলে গত কয়েকদিন যাবৎ স্পেশালি সোশ্যাল মিডিয়া শুধু তৌকির আর তৌকির, আর কিছুই দেখতে পাই না। আচ্ছা, অনেক কথা হয়েছে এই কদিনে, প্রচুর কথা হয়েছে। তারপরেও আমার মনে হয় এত এই যে একটা গুরুত্বপূর্ণ সময় আপনি পেরিয়ে এসছেন, আমি একটু একটু করে সব জায়গাটা ছুঁয়ে যেতে চাই। আচ্ছা, সেখানে প্রথমেই আমি একটু কৈশোর থেকে শুরু করতে চাই, কারণ আমার কাছে মনে হয়েছে আপনার কৈশোরে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধ। হ্যাঁ, মানে আমি যখন আমার যখন 5 বছর বয়স, তখন মুক্তিযুদ্ধ হয় এবং আমরা পশ্চিম পাকিস্তানে ছিলাম আমার বাবার চাকরির সূত্রে। তো যুদ্ধ শুরু হতে আমাদেরকে কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গেল। তো এই কনসেন্ট্রেশন ক্যাম্পে এক রুমের মধ্যে একটা ফ্যামিলি, আমরা 5 ভাই বোন, আমার এক মামা আটকা পড়েছিলেন আমাদের সাথে, আমাদের একজন সাহায্যকারী লোক ছিলেন, আত্মীয়ই উনি। তো সব মিলিয়ে সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা যে 5 বছরের একটি বালকের ছুটে বেড়ানোর কথা, খেলাধুলার মধ্যে থাকার কথা, কিন্তু তাকে জীবন শুরু করতে হলো একটি বিভীষিকাময় কনসেন্ট্রেশন ক্যাম্পের তার কাটার মধ্যে। পরবর্তীতে ক্যাম্প থেকে ক্যাম্প বদল হতে থাকলো এবং একটি পর্যায়ে এসে কিছুটা বড় ক্যাম্পাস মতো ছিল আর কি, কিন্তু ওই বাসা, এক বাসায় 3টা 4টা করে ফ্যামিলি। এবং সেইখানেই অফিসাররা আমাদের জন্য স্কুল চালু করলেন গাছের নিচে।
এবং আমার পড়াশোনা ওখান থেকে শুরু আসলে। বাংলাদেশে যখন আসি আমরা অনেক পরে আসতে পারি, সেটা বিস্তারিত আমার ইচ্ছা আছে যে এটার উপরে সিনেমা করার, আমার ইচ্ছা আছে এটার উপর লেখার। এবং 74-এ আমরা ফিরতে পারি লাস্ট ব্যাচ হিসেবে। তো তখন এসে আমার নতুন করে সব কিছু শিখতে হয়, মানে বাংলাটাও তো অত পারদর্শী ছিলাম না। স্কুলে 3-তে যেয়ে ভর্তি হতে হয়, তো আগেরগুলো পড়া হয়নি আমার, আগেরটা ওই ইনফর্মাল এডুকেশনের মতো। এবং একটা সোশ্যাল এংজাইটিও থাকে আর কি। এবং আস্তে 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 ওই ভীতিগুলো কাটে, আস্তে আস্তে আমি স্বাভাবিক। মানে আমার এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে কারণ পরবর্তীতে আপনার কাজে কোথাও গিয়ে আমার মনে হয়েছে এটা আছেই, আপনার বেড়ে ওঠা থেকে শুরু করে আপনার কর্মে এই জায়গাটা কোথাও না কোথাও রয়ে গেছে, মুক্তিযুদ্ধটা বিশেষ করে। পরবর্তী সময়ে আপনি ক্যাডেট কলেজে পড়েছেন, ঝিনাইদহ ক্যাডেট কলেজে। ক্যাডেট মানেই আমাদের কাছে হচ্ছে সাংঘাতিক ডিসিপ্লিন, কড়াকড়ি। তো সেই ডিসিপ্লিনের ইতিবাচক প্রভাবটা বা কিভাবে ক্যাডেটের আসলে প্রভাব? আমি সবসময় মজা করে বলি যে ডিসিপ্লিন হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা করতে চাই না। তো সুতরাং যেটা আমরা করতে চাই না সেটা যখন করানো হয়, এটার অসংখ্য ভালো দিক আছে, কিন্তু একটা রেজিমেন্টেশনের খারাপ দিক আছে যে এটা মানুষকে বিদ্রোহী করে। এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে তার কারণটা বাংলা শব্দটাতে। ইংরেজি ডিসিপ্লিনে প্রবলেম নাই, কিন্তু বাংলায় হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলা ওটা বললেই মনে হয় যেন এটা করতে চাই তো না। আমি ক্যাডেট কলেজে পড়েছি, কিন্তু ওই শৃঙ্খল ভাঙার একটা মানসিকতা কেন যেন এসেছিল, যে কারণে পরবর্তীতে আমি আর সামরিক বাহিনীতে যাইনি। সাধারণত ক্যাডেটদের কিন্তু সুযোগ থাকে যাবার, বা প্রস্তুতিও থাকে, তাদের ট্রেনিংটাই ওরকম। কিন্তু আমি মনে করেছি যে না, আমি আরও মুক্ত জীবন চাই। এবং আমার ভাই চলে গেল আর্মিতে, আচ্ছা, কিন্তু আমি আর গেলাম না। ভাগ্যিস। আমি এসে এমন একটা জগতে ঢুকলাম যারা খুবই অনেক সময় শৃঙ্খল মুক্ত থাকতেই পছন্দ করে। আচ্ছা, এই যে জগতে ঢোকা, সেখানেই ঢুকে যাই। আপনি বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন বুয়েটে স্থাপত্য পড়বার সময়। আমি যতদূর জানি ওই সময়ই আপনার এই যাত্রায় অনুপ্রবেশ। ওই সময় আমাদের একটা ভ্যাকেশন পড়ে যেত, ওইটাকে আমরা বলতাম এরশাদ ভ্যাকেশন, কারণ উনি কিছুদিন পর পর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতেন, এবং বন্ধ করে দিলে আমরা ছুটি পেয়ে যেতাম। তো এই জন্য সেশন জট হয়ে গেল। আমরা 84-এ ইন্টারমিডিয়েট পাস করে আমার ক্লাস শুরু হলো 86-এ। এবং এই মাঝখানে যে 1.5 বছরের কালীন একটি সময়, সেই সময় আমি প্রচুর মঞ্চ নাটক দেখেছি। হ্যাঁ, তখন আমি থিয়েটারে ঢুকিনি, ত্রোপাদের দলে আমি তখনও ঢুকিনি। 85-তে একটি বিজ্ঞাপন দেখলাম যে লোক নেওয়া হবে, এবং আমি তখন একটি সাদা কাগজে দরখাস্ত করলাম, এবং খুব সৌভাগ্যবশত আমি সুযোগও পেয়ে গেলাম। 25 জনকে নেওয়া হলো, আমি তার মধ্যে একজন হলাম। এবং আমার তখন মাত্র 19 বছর বয়স, ত্রোপা ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, তো ও যেমন আমাকে অনেক আগের থেকে দেখেছে, আমিও ওকে অনেক আগের থেকে দেখেছি। এবং সেই সময়টা ঢাকা শহর, সেই সময়কার মহিলা সমিতি, গাইড হাউস একেবারেই অন্যরকম। একদম অন্যরকম। এবং পরবর্তীতে যখন আমি টেলিভিশনে গেলাম, এবং যখন 94-95-এ যখন এমপ্রেস টেলিফিল্ম খুব অ্যাক্টিভ হলো, তখন আমি এমপ্রেসের অংশ হয়ে গেলাম। আমি চাকরি করেছি এমপ্রেসে দীর্ঘদিন, বেতন পাইনি। সিরাজ ভাই, এই ইমপ্রেসের প্রসঙ্গ যেহেতু এসে গেল, আচ্ছা, ইমপ্রেসের সেই সময় থেকে চাকরি করে বেতন পায়নি, এবং আজকে সেই সময়কার তৌকির, প্রথম দিককার তৌকির আর আজকের তৌকিরের ভিতরে ভারী, অনেক ভারী তৌকির না? এর মধ্যে আরেকটা ভারী গুণীজনের একটা বই তোমার পেছনে চলে আসছে। হ্যাঁ, এই ফাঁকে আমি এটা- বইটা তৌকিরের হাতে এটা পাঠিয়েছেন সাগর ভাই, সাগরের- ফরিদুর রেজা সাগর। তুমি ভাবতে পারো বাংলাদেশের সবচাইতে ভারী বই, মানে যার ছোট কাকু, ছোট পুরো কাকু। অনেক অনেক ধন্যবাদ। ছোট কিন্তু কাকু 40টা। জ্ঞান যে ওজনদার, বাড়ছে। সেটা বোঝা যাচ্ছে। ওজনদার মানুষরাই ওজনদার মানুষকে এগুলো উপহার দেয়। সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলছিলাম, সাগর ভাই, আপনার বইটা আমি যত্নে রাখবো। এবং আমি যে দীর্ঘদিন চাকরি করলাম ইমপ্রেসে, আচ্ছা, এবার আমি বলি, বেতনের দিকটা আমি দেখতাম, ওটা সাগর দেখতো না। তো সেই সময়টা আসলে আমাদের ইমপ্রেস শুরু হলো 96-এ। জি, 96-এ সিদ্ধেশ্বরীতে, সবাই তখন তোমরা এসছো না। তো ওইটা একটা আমাদের সবার জীবনেরই, এই অঙ্গনে আমরা যারা কাজ করি সবার জীবনের জন্য একটা, আমি মনে করি অসম্ভব রকম একটা গ্লোরিয়াস পার্ট, তাই না? জি, মানে সেই সময়টা ইমপ্রেসে আমরা যখন বিটিভির জন্য নাটক শুরু করলাম, প্যাকেজ ড্রামা, আমাদের প্রথম নাটকটাই ছিল তৌকির আর বিপাশাকে দিয়ে, আমরা কি একটু দেখবো কাগজের বউ।
কাগজের বউর কাগজের কি বউ, একটু অংশ হ্যাঁ দেখবো? নিশ্চয়ই দেখবো। এবং সেটা ছিল আক্তার ফেরদৌস রানার লেখা। ওই থেকে যাত্রা শুরু হলো তৌকিরদের সাথে। আছে নাকি ক্লিপ? তোমার কাছে হ্যাঁ। জিজ্ঞেস করো। একটু রুমা, আমরা কি একটু দেখতে পারি কাগজের বউয়ের একটু অংশ দেখে নিই? প্রথম নাটক, প্রথম নাটক। ইমপ্রেস টেলিভিশন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই তো শিখে গেছেন। থ্যাংক ইউ। গোলাপ আপনার ভালো লাগে? এইটা তো শহরের ফুল, গ্রামের ফুল কোনটা? কাঁঠালি চাপা। একটা ফুটলে খবর হয়ে যায়, খুব সুন্দর গন্ধ। আমাদের বাড়ির উঠানে আছে, যখন ফুল ফোটে তখন বাজান। আমাদের সবাইকে নিয়ে গাছটার সামনে দাঁড়ান, আমরা লম্বা করে শ্বাস নিই। ঠিক আছে, একটা কাঁঠালি চাপা এনে বাগানে লাগাবো। ঢাকায় সেই রোদ সেই বাতাস কই পাবেন? এখানে ফুল ফুটলে তো সিঁড়া নাকের কাছে নিয়ে গন্ধ নিতে হয়। আর আমাদের বাড়ির পেছনে যে হাসনু মেলা, আধ মাইল দূর থেকে আমি তার গন্ধ পাই। সিরাজ ভাই, সেই কাগজের বউ থেকে তারপর কত অসংখ্য নাটক, দৈরথ, হারজিত, কথা ছিল, হ্যাঁ কথা ছিল, একজন নাকি রানা ভাই বেশি লিখেছেন সেই হ্যাঁ সময়। রানাই বেশি লিখেছিল, আক্তার ফেরদৌস রানা। তখন উনি খুব মনে সুন্দর আছে, সুন্দর নাটক উনি তো তখন সংলাপ খুব সুন্দর আমাদের হায়াত ভাই তখন নাটক করেন, অভিনয় করেন, লেখালেখি করে কিনা জানি না নাটক, কিন্তু উনি কোনো সময় নাটকে ডিরেকশন দেয়নি। তো সাগর একদিন বললো, সিরাজ হায়াত ভাইকে নাটকের ডিরেকশনের জন্য ডাকি। তো আমরা জোর করে হায়াত ভাইকে বললাম, মানে আমাদের সিদ্ধেশ্বরের একটু পরে গেলেই তো ওদের ওই যে ইসের রোডটা, ওটা কি রোড বলে, স্কার্টন না, হ্যাঁ হায়াত ভাইদের বাসা, ওই জায়গাটার নাম কি, যাই হোক ওই যে ইসের পাশে আর কি, ডিএপির পাশে, ওই সার্কিট হাউস রোড। সার্কিট হাউস রোড। তো হায়াত ভাই তো রাজি না, তারও শেষ পর্যন্ত জোরাজি করার পরে সেই হায়াত ভাই আজকে শত শত নাটকের ডিরেকশন দিত। হইল কি তখন ইমপ্রেসের সাথে হায়াত ভাইয়ের ফ্যামিলি, মানে ভাবি, হায়াত ভাই, বিপাশা, হায়াত ভাইয়ের একটা, বিপাশা একটা ফুয়াতো বোন ছিল আমাদের ওখানে, পরে অ্যাঙ্কারিং করতো, ফিমা। ফিমা, এই সবগুলোকে একখানে করে ফেললাম আমরা। মানে ওইটা ছিল কি, ইমপ্রেস টেলিভিশনটা ছিল মানে একটা প্রচণ্ড রকম একটা আড্ডার জায়গা ছিল একটা, এবং এই পরিবারটা আমাদের সাথে এমনভাবে সম্পৃক্ত হলো যে নাটক মানেই বিপাশা তৌকির ছাড়া যেমন চ্যানেলে বা ইমপ্রেস টেলিভিশন কিছু বোঝে না, একইভাবে হায়াত ভাই কোনো কিছু করলে এটা ছাড়া কিছু বোঝে না, এরকম একটা জায়গা। আচ্ছা, এই জায়গা থেকে একটু আসি, মানে শুরু করেছিলেন অভিনয়টা, মানে অভিনেতাই কি হতে চেয়েছিলেন মূলত? আমি আসলে যখন মঞ্চ নাটকগুলি দেখছিলাম তখন খুব ভালো ভালো নাটক ঢাকার মঞ্চে ছিল। আমার ঘরে বাইরে প্রথম দিককার দেখা, কিন্তু পরে পায়ের আওয়াজ পাওয়া যায়, বা ওই একই সময় কীর্তন খোলা, তারও পরে কেরামত মঙ্গল বা ইঙ্গিত, অনেক ভালো নাটক দেখতে দেখতে আমার মধ্যে একটা স্পৃহা জাগলো যে আমি যদি ওখানে যেতে পারি, আমি যদি ওনাদের মতো করতে পারি। এই আগ্রহ থেকে থিয়েটারে যুক্ত হওয়া, এবং ওয়ার্কশপে তো প্রচুর বকা খেতাম, বিশেষ করে জামিল ভাই, জামিল আহমেদ আমার শিক্ষক, তারিক আনাম খান আমার শিক্ষক, মামুন ভাই তো, মামুন ভাই বা ভাবি, ওনারা তো হাতে ধরে শিখিয়েছেন আমাদের। কিন্তু আমরা খুব ভাগ্যবান যে আমি ভালো শিক্ষকদের পেয়েছি। আবার নিঃসন্দেহে, হ্যাঁ। এটাও বলতে হয় যে আমি খুব সিনসিয়ার ছাত্রও ছিলাম। নিঃসন্দেহে, নিঃসন্দেহে, এখন এখন তো তোমার সিনসিয়ারিটি যথেষ্ট। নিঃসন্দেহে। হ্যাঁ, কারণ সবাই। আমি একদম লেটেস্ট ইয়েটা বলি, একটা টেলিভিশনের জন্য একটা নাটক লিখেছেন, মা সেটাতে অভিনয় করছেন, ওনার লেখা। মা এত উচ্ছ্বসিত, এত খুশি লেখাটা পড়ে। তো সেই জায়গাটায় মনে হয়েছে যে পুরো পথ চলাটা উনি কোনো সময় নষ্ট করেননি, যেখানে যা পেয়েছেন সব কিছুকে ধারণ করবার আমাকে চেষ্টা করেছেন। আরিফ খান বললো যে একটা স্ক্রিপ্ট লিখে দিন। তাই বললাম যে কাদেরকে নিয়ে ভাবছেন বাকি, তখন উনি ফেরদৌসী মজুমদারের কথা বললেন। তাহলে ওনার জন্য তো আমি যে কোনো স্ক্রিপ্ট লিখতে পারবো না, আমাকে সময় দেন। এবং আমি সময় নিয়ে লিখলাম, লিখে বিপাশাকে শোনালাম, বিপাশা আবার কিছু সাজেশন দিল, আমি আবার রিরাইট করলাম পুরো নাটকটা। সাধারণত আমি এটা করি না, করে আমি স্ক্রিপ্টটা তৈরি করলাম। এটার নাম হচ্ছে জোহরা বেগমের ইচ্ছাপত্র, আচ্ছা, এবং উনি খুবই পছন্দ করেছেন। এটা আপনাদের চ্যানেলেই হ্যাঁ, যাবে আমাদের বোধহয়। হয়ে এখনো গিয়েছিল, শুটিং হ্যাঁ। হয়নি, এখনো শুটিং shooting হবে। তপা, আমরা তো ইমপ্রেস টেলিভিশন করতাম, কিন্তু ওকে তো আমরা চিনি তারও আগে থেকে। বাংলাদেশ টেলিভিশনে নাটকের প্রথম, আমার যতটুকু মনে পড়ে, অরণ্যের দিন রাত্রি নট শিওর যে প্রথম। ওটাই প্রথম নাটক কিনা,
ক্ষম হারুনের হ্যাঁ, ওই অরণ্যের অ্যাডিক্টেড একটা ইয়াং ফিরিয়ে দেওয়া ছেলে অরণ্য। সরি সরি ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়ার কোনটা? অন্য হ্যাঁ ফিরিয়ে দেওয়ার অন্য হ্যাঁ ফিরে দেওয়ার অন্য অসাধারণ নাটক ছিল তো ওর যে অভিনয় দেখলাম সেই সময় প্রথম তো টেলিভিশনে ওকে দেখলাম, তার আগে তো মঞ্চে দেখে টেকিনি। তো আমরা তো তখনই বলেছি এই ছেলে তো দারুণ সম্ভাবনা একটা ছেলে হবে, অসম্ভব সুন্দর একটা ড্রাগ এডিক্ট। তখন বাংলাদেশে ড্রাগ এডিকশন কেবল শুরু হয়েছে সেই সময়টা, খেয়াল আছে? এবং আমাদের বইটা খুব বেশি ছিল সেটা, খুব চলতো। এবং ওই নাটকের পরে আমাকে সন্দেহ করা শুরু করলো সবাই, আমি এই ছেলে তো এদিক। তো ভালো অভিনয়ের বিপদও আছে। ট্রু 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 আমি সেটাই বলছি যে অভিনয়টা এত অসাধারণ ছিল, একটা অ্যাডিক্ট ছেলের জাত যেরকম করে হাব ভাব ধরন ধারণ পুরোটাই ওই নাটক দেখে খুবই আমরা তো ওখান থেকে আপনি এখন লেখালেখি করেন, পরিচালনার কাজ করেন, সেট ডিজাইন সব কিছুই করছেন। ভালো লাগে সত্যি কোনটা করতে ইচ্ছে করে? আসলে এই ভিন্ন ভিন্ন কাজের একটা মজা আছে, সেটা আমাকে বোর্ডম থেকে মুক্তি দেয়। আমি যখন অভিনয় করে ক্লান্ত বোধ করি আমি তখন লিখতে বসে যাই, আবার যখন রাইটার্স ব্লক হয় তখন হয়তো বানাতে চলে যাই। পরিচালনার তো একটা মজা আছে, সবাইকে কমান্ড করা যায় নিজে কম কাজ করে। কম কাজ করে পরিচালনায় সবচেয়ে বেশি কাজ করতে হয়, সবচেয়ে বয়স বেড়ে যায় একটা পরিচালনার মধ্যে দিয়ে। আমার একটা স্মৃতি বলি, জাহানারা আন্টি আমাদের অভিনেত্রী, সিনিয়র অভিনেত্রী, উনি আমাকে, আমি যখন প্রথম পরিচালনা করলাম, বলে তুই এটা করছিস কি, তোর তো চেহারা নষ্ট হয়ে যাবে, তুই কেন ডিরেকশনে যাবি? একদম ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। আচ্ছা, যখন লেখেন বা পরিচালনার কাজও করেন, কোন জিনিসটা সবচেয়ে বেশি মাথায় কাজ করে? কি বিনোদন, দর্শকের জন্য বিনোদন, না নিজের কোনো মূল্যবোধকে ছড়িয়ে দেওয়া, কিংবা দেশ, কি কি কাজ আমার মনে করে? হয় যে আসলে যখন কিছু বলার থাকে তখনই লেখা আমাকে অনুপ্রাণিত করে। যখন চাপিয়ে দেওয়ার ব্যাপারটা থাকে কোনো কিনা, একটা তবে এটা বিষয় আমারও যখন আমাকে ভাবায়, যে আমি আমার মতামতটা, আমি আমার অভিব্যক্তিটা, চিন্তাটা দর্শকের উপর চাপিয়ে দিলাম, ওটা এরকম হয় কি? না চাপিয়ে দেওয়া যাবে না, বরং আর্ট হচ্ছে অফারিং। হ্যাঁ, আমাকে অফার করতে হবে, তারা নিতে পারে নাও নিতে পারে, কিন্তু চাপিয়ে দিলে সেটা কাজ করবে না সেটি। আর ফরম্যাটেড জিনিসটার বাইরে থাকতে পারলে হয়তো এক ধরনের ফ্রেশনেস কাজ করে। হ্যাঁ, সব গল্পই বলা, কিন্তু ভাবনার জায়গাটা হয়তো নতুন করে আসতেই পারে। মানে প্রশ্নটা করার উদ্দেশ্য এই কারণে যে আমার কখনোই আপনার কোনো লেখা বা পরিচালনা দেখে, অভিনয় তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমরা অন্যদেরটা করি, কিন্তু লেখা বা পরিচালনা দেখে মনে হয়নি যে উদ্দেশ্যহীনভাবে করা। মানে প্রত্যেকটাই মনে হচ্ছে আপনি কিছু বলতে চান, চাপিয়ে দিতে চান না, কিন্তু আপনি কিছু বলতে চান। হ্যাঁ, বলছে অজ্ঞাতনামা একটা ফিল্ম ছিল, আমাদের ইমপ্রেসার জি, প্রোডাকশন, অজ্ঞাতনামা। অসাধারণ একটা, তুমি দেখেছো কি দেখেছি, অজ্ঞাতনামা? অসাধারণ। এবং সেখানে বাবু ভাই হ্যাঁ, ও কি অভিনয়! একেবারে অন্যরকম। আচ্ছা, একজন লাইনে আছেন ফোনে, খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আফজাল হোসেন। আফজাল ভাই আছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আফজাল ভাই। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, হালকা হালকা ভাবে শুনতে পাচ্ছি। খুব হালকা শুনতে পাচ্ছেন? রুমা, কিছু একটা করো। আফজাল ভাই আমাদের হালকা শুনলে তো হবে না। এখন কি শোনা যায়? আমি শুনতে পাচ্ছি, খুবই খুবই আচ্ছা। মনোযোগ দিয়ে শুনতে হচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখানে তো তৌকির ভাই আছেন। তার জন্মদিনকে উপলক্ষ করে তৌকির ভাই এবং সিরাজ ভাই আমরা একসাথে বসেছি। আপনাকে ফোনে পেয়ে যার পর নাই আনন্দিত, কৃতজ্ঞ। আপনি কি বলবেন তৌকির ভাইয়ের উদ্দেশ্যে না, আজকে? আমি আনন্দিত, কৃতজ্ঞ যে মনে হচ্ছে আমার কথা বন্ধু সাইসিরা যেখানে আছে, তুমি আমার প্রিয় মানুষ উপস্থাপনা করছো এবং প্রিয় মানুষকে উপস্থাপনা করছো। তৌকির আহমেদ কয়েকদিন আগে তার এই 60 বছরের কর্মজীবন পর্যালোচনা করে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমি বলেছি যে সে আমার পরবর্তী প্রজন্ম, আমি অগ্রজ, সামনে এগিয়ে যাচ্ছি, কিন্তু পিছনের একটা টান আকর্ষণ তৈরি করতে পেরেছে তৌকির বলে ফিরে ফিরে তাকিয়ে তাকে দেখি। এখন এগিয়ে যাওয়া মানুষ তো আবার পিছনের মানুষকে অনুসরণ করতে পারে না। আমি বলেছি যে আমি তাকে ঈর্ষা করি এই কারণে যে তাকে আমার খুবই সম্পূর্ণ একজন মানুষ মনে হয়, যে ভালো লেখে, যে ভাবে ভালো, যে পরিচালনা করে অসাধারণ, এবং একটা সম্পূর্ণ মানুষ বলতে হচ্ছে তার দৃষ্টিভঙ্গিটাও খুব স্বচ্ছ জীবন সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, এবং গভীর। তো সেই কারণে তার সবকিছুই ভালোভাবে খেয়াল করি। বিশেষ করে আমি যতগুলো সিনেমা তার দেখেছি বা যে নাটকগুলো দেখেছি বা আমি নিজে অভিনয় করেছি, খেয়াল করেছি যে কখনো সে নিজেকে রিপিট করে না,
সবসময় একটা বিষয় থেকে নতুন একটা বিষয়ে পা রাখে। এটা হচ্ছে একটা মানুষের সবচাইতে বড় যোগ্যতা, যে জীবনকে প্রতিদিন নতুন করে আবিষ্কার করার তাড়না বোধ করে। আমি তার শুভকামনা করি জন্মদিনে, এবং দীর্ঘজীবন কামনা করি, যেন আরো চমৎকার চমৎকার কাজ আমরা এবং আমাদের বর্তমান সময় ভবিষ্যতে দেখতে পারে। অভিনন্দন এবং শুভেচ্ছা তোকে। আফজল ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যেভাবে সবসময় আমাদেরকে বলেন এবং অনুপ্রাণিত করেন এবং নিঃসংকোচে প্রশংসা করেন, সেটা কিন্তু খুব কমন না। সেটা আমি বলবো যে রেয়ার রেয়ার। অন্যের মূল্যায়ন শুধু না। আচ্ছা, তোমার আরেকটা কথা বলি। তুমি রেয়ার শব্দটা বলাতে আমারও মনে হয়েছে যে তোমার একটা রেয়ার গুণ আছে। সেটা হলো যে আমরা অভিনয় সবাই করি, অনেকেই ভালো অভিনেতা, কিন্তু কোন অভিনেতা প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন, অভিজাত এক ধরনের বনেদীপনা রয়েছে, এবং সেটি একজন অভিনেতার জন্য খুবই মূল্যবান। সেটি তুমি তৈরি করতে পেরেছো, সেটাও একটা শ্রেষ্ঠত্ব তোমার। ভালো থাকো। আফজল ভাই, আপনাকে দেখেই শিখেছি। আমার মনে হয়েছিল এরকম ভাবে কথা বলতে হবে, এভাবে মঞ্চে দাঁড়াতে হবে। আফজাল, শুনতে ভালো লাগলো, কিন্তু আমি বলেছি যে আমিও তোমাকে দেখে শিখি। আফজাল, আমিও তো একটা অভিনয় করেছিলাম রে তোর নাটকে, সেই আভিজাত্য আসেনি। ওই যে সেই দিন ওনার সেতু অনুষ্ঠানে কাহিনী। পাবেল ভাই বলেছেন যে লক্ষ্মী এবং সরস্বতী তোমাকে দুটোই কি ওনার কাছে ছোট আছে। কাকু উপহার দেওয়া হয়েছে? ছোট জি কাকু জি উপহার জি দেওয়া হয়েছে? জি দেওয়া হয়েছে। ছোট কাকু থেকে একটা গল্প পড়ো, পারলে নাটক দাও, তোমার পরিচালনা অভিনয় করি ছোট কাকুকে। জি, ঠিক আছে আফজল ভাই। এখানে কথা দেওয়া হয়ে গেল। ভালো থেকো। না, অনেক ধন্যবাদ আফজাল ভাই। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি জয়েন করার আগেও আমরা এই একই কথাই বলছিলাম যে এত সুন্দর করে মানুষটা কথা বলেন, এত সুন্দর করে লেখেন, এত সুন্দর করে ভাবেন। আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন সব সময়। আপনার কাছে আবার ফেরত আসি। ওই নাটকটাতে দেখছিলাম ওখানে একটা সংলাপ ছিল, ডলারের গন্ধে সারা দুনিয়া সয়লাব। তো রানা ভাইয়ের সংলাপ। রানা ভাইয়ের সংলাপ। তো আপনি এখন ওই ডলারের দেশে অনেকটা সময় থাকেন। ডলারের দেশে থাকলেও মানে আমার থাকার উদ্দেশ্যটা ঠিক ডলার উপার্জন নয়। আমার ওই দেশে থাকেন। মূলত হচ্ছে আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্যই যাওয়া। এবং আমার মনে হচ্ছে যে আমার ওখানে আরো কম সময় থাকতে হবে, কেননা এখানে আমি যে ভালোবাসা পেয়েছি বা নিঃসন্দেহে। পাই সব সময়, সেটা আমি মনে হয় যে খুব ভাগ্যবানদের একজন, যে আপনাদের সঙ্গে আমি এখনো স্নেহের বন্ধনে আছি, কারোর থেকে হয়তো সম্মানের জায়গায় আছি। তো সব মিলিয়ে এখানে যেই আনন্দটা আমার জন্য অপেক্ষা করে, সেটাই হয়তো বা আমার মূল কাজ। তো আর প্রবাস জীবনের কিন্তু একটা নিঃসঙ্গতা থাকে, এক ধরনের নির্বাসনজনিত ওটা তো আর দেশ নয়, নিজে ইয়েও থাকে, মানে স্ট্রেসও থাকে। তো সেটাও একটা লার্নিং। না অবশ্যই না, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে ওখানেও আপনি থিয়েটার করেছেন বা করছেন। হ্যাঁ, করছি। হ্যাঁ, তো অভিজ্ঞতার মানে পার্থক্যটা কি? ওখানে করা খুব কঠিন। প্রথমত হচ্ছে সব কিছু খুব এক্সপেন্সিভ, আর মানুষের সময়ও খুব এক্সপেন্সিভ। সুতরাং আমি যাদেরকে নিয়ে করি তাদেরকে ওই উইকেন্ডে রিহার্সাল করতে হয়, সেদিন হয়তো একদিনে 3 দিনের কাজটা করে ফেলতে হয়, এবং সব কিছুই খুব। কিন্তু প্রোডাকশন কোয়ালিটি নিয়ে আপনি মোটামুটি স্যাটিসফাইড থাকতে পারেন? হ্যাঁ, এটাই হচ্ছে ইন্টারেস্টিং যে আমি এই তীর্থযাত্রীটি সেম ডিজাইনে ওখানে করেছি, কঠিন এবং কাজ। ওখানে সবাই বলেছে যে মনে হচ্ছিল যেন দেশের ঢাকার কোনো- মঞ্চে নাটক দেখছি। আচ্ছা। এবং ওখানে যারা আছেন, এবং সেটা একটা ভালো দিক হয় যে সেটাও একটা স্ট্যান্ডার্ড সেট হয়। নিঃসন্দেহে নিঃসন্দেহে। আপনি দুর্দান্ত সফল একজন মানুষ, সবাই যেভাবে এখন মূল্যায়ন করছে তাতে বলাই চলে। কারণ এবং যদি আমি মেটেরিয়ালিস্টিক জায়গা থেকে বলি, পুরস্কারও আপনি 7টা চলচ্চিত্র করেছেন, আপনার 6টা চলচ্চিত্রই জাতীয় পুরস্কার পেয়েছে। তো এটা তো কোনো চারটিখানি কথা না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার নিজের কাছে সাফল্য মানেটা কি? আসলে সফল মানুষ আসলে আমি মনে করি না যে আমি খুব ভালো কিছু করেছি এখনো। হ্যাঁ, এবং বিনয়টা বাদ দিয়ে না, বলেন। বিনয় বাদ দিয়ে বলছি না, না, যে- একটু এটা যে যদি- আমি যদি আমাদের কনটেক্সটে বলি হয়তো বা কিছু আলোচনা এসছে। প্রপার কথাটাই যদি আমি আমার ওই প্রশ্নটা, যেমন ধরো যে আমাদের যা মান, আমাদের চলচ্চিত্র বলি, আমাদের নাটক বলি, সব কিছু মিলিয়ে আমাদের স্ট্যান্ডার্ডটা যেটা, সেই স্ট্যান্ডার্ডের ভেতরে তুমি শ্রেষ্ঠ বিষয়টা এরকমই, এই কারণেই কি তুমি বারবার বিষয়টা এরকম, নাকি না আমাদের স্ট্যান্ডার্ড আরও
বাড়া উচিত। আমাদের স্ট্যান্ডার্ড আরো বাড়া আমি উচিত। সেটা- কারণ আমি যখন ছবি নিয়ে ইতালি যাচ্ছি, আমি যখন রাশিয়া হ্যাঁ, যাচ্ছি, ওইখানে তোমার আমি অবস্থা যখন দেখছি। তেহরান যাচ্ছি, তখন কিন্তু আমি অত সফল না। তখন আমি অতি সাধারণ একজন নির্মাতা। সুতরাং আমাদের টার্গেটটা হচ্ছে যে ওই স্ট্যান্ডার্ডে যাওয়া, তাদের সাথে কম্পিট করা, এবং কম্পিট করতে পারছি আমরা। যে আমরা যে ফেস্টিভ্যালগুলো যাচ্ছি তারা তো এমনি ডাকছে। যাওয়াটা তো শুরু হয়েছে। তারা একটি অনেকেই আমাদের ভালো কলিগরা করছে, এখন ভালো যাচ্ছে, করছে। ইয়াংরা যাচ্ছে, এবং এই যে শুরু, আমাদের আগে তারেক মাসুদ বা তানভীর মোকাম্মেল বা মোর্শেদুল ইসলাম, তিনজন তাদের ছিলেন। প্রতি শ্রদ্ধা রেখে আলমগীর কবির, এমনকি আমজাদ হোসেনরা যারা ভালো ছবি করেছেন এদেশে, জহির রায়হান, এখন আমাদের জন্য হয়তো আরেকটু সহজ হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আরো এই দ্বারগুলোই তো উন্মোচন ছিল। উন্মোচন হয়েছে। এই বিশ্বের সব জায়গায় গিয়ে কোন জায়গায় মনে হচ্ছে আমাদের একটু বেশি কাজ করা দরকার? মানে চলচ্চিত্রে যদি বলি যে লেখার জায়গা, গল্প বলার জায়গা, টেকনিক্যাল। আমার মনে হয় যে আমাদের নিজস্ব গল্প বলতে হবে, নিজের মানুষের কথা বলতে হবে। মৌলিক জায়গা আসতে হবে। আর টেকনোলজিতেও আমরা পিছিয়ে আছি, কিন্তু সেটা avail তোমার করা কাছে যায়। ওরকম মনে হয় না যে মৌলিকত্বের ভিতরে আমাদের থাকাটা অনেক বেশি জরুরি? আমাদের নিজেদের গল্প বলা দরকার। আরেকটা হচ্ছে যে আমরা প্রথমেই একটা জায়গায় পিছিয়ে পড়ি, সেটা হচ্ছে যে খুব অল্প বাজেটে আমাদের কাজ করতে হয়, খুব অল্প সময়ে আমাদের কাজ করতে হয়। বাজারটা ছোট তো, যে কারণে আমরা এটাও সত্যি, বিদেশের অনেক কিছু দেখি যেটা খুব অল্প বাজেটেও কিন্তু সাংঘাতিক ভাবে ওই যে এত গল্প, সিম্পল একটা গল্প বলে ফেলে। In fact, আমার সবচেয়ে কম ইরানি বাজেটের ছবিগুলো কিরকম হচ্ছে? আমার সবচেয়ে কম বাজেটের ছবি হচ্ছে অজ্ঞাতনামা, যেটিও চিন্তা ইন্টারেস্টিং। করেন, মানে অসাধারণ সুন্দর ছবি, কিছু দরকার নেই গল্পের আসলে। জন্য। সেটাই, মানে ওইটাই আমি শুনতে চাইছিলাম যে আসল জায়গাটা কোথায়। একটু কি পরিবারের কথা বলবো? নিশ্চয়ই। আচ্ছা, আপনার স্ত্রী বিপাশা হায়াত, সবাই জানেন, অসাধারণ একজন অভিনেত্রী, চিত্রকর। আপনার চমৎকার দুটি সন্তান আছে, আরিব, আরিশা, ছেলে মেয়ে। আমার প্রশ্নটা হচ্ছে, এই মানুষগুলো আপনার জীবনে কে কোন ভূমিকায় আছে? মানে হয় না যে বিপাশা হচ্ছে আমার শক্তির জায়গা, ছেলে সাহসের জায়গা, বা জানি না আমি। বিপাশাকে তোমরা যারা চেনো, সে খুব উন্নত মানের একজন মানুষ, এবং এত শুদ্ধ এবং এত পরিশীলিত এবং খুব ইন্টেলিজেন্ট। সুতরাং আমার প্রথম পরীক্ষা কিন্তু ঘরের থেকেই শুরু হয়ে যায়। একটা স্ক্রিপ্ট লেখা মানে বিপাশা যদি বলে যে ভালো, আমি বুঝে যাই যে এটা ঠিক আছে, আর ও যদি বলে যে না, ইট উইল নট ওয়ার্ক, তখন আমি আরও কাজ করতে হয় আমাকে। আবার ও যখন ছবি আঁকছে, প্রথম দর্শকটা আমি বলি যে এইখানটা একটু লাগছে, এখানটা। তো এই যে বন্ধুত্বপূর্ণ একটা সহ অবস্থান, আমি মনে করি আমার শক্তির জায়গাটা বিপাশা, এবং আমার গাইডও সে। কারণ আমি যখনই অ্যাংরি হচ্ছি বা যখনই অধৈর্য হচ্ছি, তখন হয়তো ও রাস্তা টানছে। আর ছেলেমেয়েরা? ছেলেমেয়েরা তো স্নেহের জায়গায় আছে, সুতরাং তারা অ্যাডভান্টেজ নেবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে আমার মেয়ে খুবই স্মার্ট, সে, এবং সে জানে কি করে বাবাকে বা মাকে মানে তোমার চেয়ে স্মার্ট। এটা হওয়া কঠিন, এটা হওয়া কঠিন, কারণ আমার চেয়ে স্মার্ট, কারণ এরা তো এই যুগের, এরা কিন্তু ডিজিটাল এরার মানুষ, Hybrid. এরার মানুষ। কিন্তু আপনাকে আমরা অনেক আগে থেকে চিনি, আমি তো অনেকই আগে থেকে চিনি। যতই গম্ভীর, ব্যক্তিত্ব সম্পন্ন যাই হোক না কেন, আপনি আড্ডায়, গল্পে আপনার মতো হিউমারাস, উইটি, ইন্টেলিজেন্ট মানুষ খুব কম। তো এই যে হিউমারটা বা রসবোধটা, এটা কি অনায়াসে আসে, না এটারও এক ধরনের একটা চর্চা হয় বা এটা আয়ত্ত করতে হয়? আমার এক শিক্ষক ছিলেন, খালেক স্যার, মানে মিস্টার খালেক, আমরা ক্যাডেট কলেজের ভাষায় বলতাম, কেমিস্ট্রির টিচার ছিলেন, এবং উনি যে কাউকে যে কোনো কিছু বলে ফেলতে পারতেন। তো একদিন আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আমি আপনার এই গুণটা শিখতে চাই। তখন উনি আমাকে বললেন যে শোনো, কে কি ভালো বলছে এটা শোনার দরকার নেই, কে কি ভুল বলছে ওইখানটাতে পাঁচ করবা। তো এভরি জোক, মানে আপনি কাউকে না কাউকে খোঁচা দিচ্ছেন এবং তাকে শত্রু বানিয়ে ফেলছেন, কিন্তু আমি করি সেটা হচ্ছে খুবই আনন্দের মধ্যে দিয়ে, সুতরাং মানুষজন সেটা এনজয় করে, খুব আস্তে করে ছেড়ে দেয় আর কি। না মানে সবসময় আমরা বলি না যে ডিজায়ার্ড কোম্পানি, উনি তো সবসময় হচ্ছে যে কোনো আলোচনায়, আড্ডা, আমরা সবসময় চাই যে এই মানুষটা থাকলে আনন্দটা থাকবেই। আর হিউমার, আমরা সবসময় ফান আর হিউমারের মধ্যে পার্থক্য আছে তো, of course, ওই অনেক যে পার্থক্য। বুদ্ধিদীপ্ত আফজাল ভাই একটু আগে বললেন না যে ওর মধ্যে যে আভিজাত্যটা আছে, এই আভিজাত্যের একটা মূল উৎস আমার মনে হয় শিক্ষা, পড়াশোনা। আপনি প্রচুর লেখাপড়া করেন, তো এই আপনার লেখাপড়ার
উৎসটা কি কাগজের বই না এখন যন্ত্র না, এসছে? আমি বইয়ের ঘ্রাণ পছন্দ করি, বইয়ের কালিতে যে ঘুমের ওষুধ দেওয়া থাকে সেটাও আমি পছন্দ করি, বই পড়তে পড়তে ঘুমিয়ে যাই। কিন্তু আমার মনে হয় যে আসলে পড়া তো খুব আনন্দের বিষয়, খুব আনন্দের বিষয়। আবার এখানে আমার একটা মজার অভিজ্ঞতা বলি, যে আমরা একটা ভালো বই কয়েকদিনে বা দুদিনে শেষ করে ফেলতে পারি, কিন্তু একটি কেমিস্ট্রি বই 2 বছরেও শেষ করতে পারি না। ওটা তো পড়াশোনা আসলে ওই ইন্টারেস্টের জায়গাটা যদি খুঁজে নেওয়া যায়, এবং আমি আমার পড়াশোনাটা ওই বাজারের ঠোঙ্গাত থেকে শুরু করে পুরনো নিউজ পেপার, মানে আমি যা পেয়েছি একসময় তাই পড়েছি। হ্যাঁ, আমি অনেক পড়েছি তা বলবো না, কেন পৃথিবীতে এত ভালো ভালো বই এবং এত বিষয় আছে যে সব তো স্পর্শ করা যায় না। কিছু আমরা টাচ করতে পারি, কিছু পারি না। আরেকটা জিনিস আমাদের প্রায় ভুল হয়, আমরা ইনফরমেশনকে নলেজ মনে হ্যাঁ, করি, হ্যাঁ। কিন্তু ইনফরমেশন তো নলেজ না। নলেজ তো হচ্ছে সেই ইনফরমেশনকে সিনথেসিস করার ক্ষমতা অর্জন করা। তো দারুণ, যাই এই জন্যই হোক। আপনার সাথে কথা বলতে ভালো লাগে। এখন সোশ্যাল মিডিয়া একটা বিশাল ব্যাপার সর্ব অর্থে। আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করেন? আমি অবজার্ভ করি এবং আমি পার্টিসিপেট করি না সেভাবে। তার কারণ আলফ্রেড নোবেল যখন ডিনামাইট আবিষ্কার করেছিলেন, উনি ভেবেছিলেন যে এটা মানব সভ্যতার খুব কাজে লাগবে। পাহাড় কেটে ট্রেনের টানেল হবে, খনি থেকে কয়লা সোনা সবই ডিনামাইট ইউজ করে ইজিলি করা যাবে, নদীর গতিপথ পরিবর্তন করা যাবে। কিন্তু সেটা যে একটা ডেডলি ওয়েপন হয়ে যাবে সেটা উনি বুঝতে পারেননি, এবং তখন উনি কিন্তু নোবেল প্রাইজের এই অর্থটা উনি ডোনেট করেন যে অন্তত ভালো কিছু হোক। তো এই বিষয়টা আমার মনে হয় যে টেকনোলজিকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে তা অস্ত্র হয়ে ওঠে। এমনকি আমার নাটকের একটা সংলাপ আছে তীর্থযাত্রীতে, যে জ্ঞানও তো অস্ত্র এক প্রকার। জ্ঞান দিয়েও আমরা হ্যাঁ, জ্ঞান তো অস্ত্রই, আক্রমণ অবশ্যই করতে পারি, আমাদের জ্ঞান জ্ঞান। দিয়েও আমরা ম্যানিপুলেট করতে পারি, এবং তখন আমরা জ্ঞান পাপী হয়ে যেতে পারি। সুতরাং এভরি ওয়েপন হ্যাজ টু সাইডস। সেটা আমি মানব কল্যাণে ব্যবহার করব নাকি আমি মানুষের ক্ষতির জন্য ব্যবহার করব। নিজের জায়গায় তো খুব নিয়ন্ত্রণটা করতে পারেন, মানে প্যারেন্ট হিসেবে, বাবা হিসেবে সন্তানদেরকে কি পারা যায়? না, আর আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কেউ পারফেক্ট না। আমরা অনেক মালিন্য নিয়ে, অনেক হীনমন্যতাকে চেপে রেখে হয়তো আমরা সেই জেনারেলের মতো বলতে চাই যে সৈন্যরা বলেছিল যে আপনি এত সাহসী কিভাবে যুদ্ধে একদম সামনে থাকেন। সে বলেছিল যে আমার পিছনে যাওয়ার কোনো উপায় থাকে না, পিছনে তো তোমরা আটকে রাখো, সুতরাং আমাকে সামনেই যেতে হয়। তো আমরা আসলে সাহসী হবার ভান করি, আমরা অনেক সময় উদ্ধতও হই, শ্রেষ্ঠত্বের তকমা লাগানোর চেষ্টা করি, কিন্তু আসলে আমরা খুব সাধারণ। এবং আমার মূল ফিলসফিটা যদি আজকে বলি যে সিম্পলিসিটি ইজ দি বিউটি, এবং এই সিম্পলিসিটি অ্যাটেইন করাটাই একটা মানুষের, আমার জন্য লক্ষ্য আর কি। আমি হিসাবে বলতেই চাই যে আমি খুব ভাগ্যবান লোক যে আমি এত ভালোবাসা আপনাদের থেকে বা দর্শকের থেকে বা এই বয়সে আমি পেয়েছি। আমি এমন কিছু করিনি, আমার শ্রেষ্ঠ কাজগুলি এখনো আসেনি, আমি এটাই বলতে চাচ্ছি। মানে দারুণ একটা কথা, শ্রেষ্ঠ কাজ এখনো আসেনি। কি দেখবো সামনে, কি করবেন সামনে? অজ্ঞাতনামাটা আমি লিখেছিলাম মঞ্চের জন্য প্রথমে। তাই নাকি? এটা এবং ন্যারেটিভ ফর্মে একটি নাটক, যেটা 13 সালে প্রকাশিত হয়। আমি আচ্ছা। তোমাকে দেবো না ওইটা, এটাকে মঞ্চে আনবো এবার। বাহ, আর নতুন একটি ছবি করতে চাচ্ছি। 26-এ ইমপ্রেস আমাদের রাজি- ছবিটা করছো। ইমপ্রেস রাজি হয়ে গেলেই আমি আমাদের ছবি করো। ওই তোমার কি ওই ওই পাকিস্তানের সেই ইন্ট্রোগেশন সেগুলো নিয়ে করবে? সেটা কয়েকটা প্লট ঠিক করে রেখেছি। ওটাও করব, কিন্তু ওটা হয়তো আরো পরে করব। করো। সিরাজ ভাই, ইমপ্রেস 26 তৈরি তো? 26-এ, হ্যাঁ, কেন, ওর ছবি তো ভালো ছবি, আমরা তো এর আগে করেছি অনেকগুলো। তা আজকে এখানে এসে একটা লাভ অন্তত হলো। কমিটমেন্ট পাওয়া গেল, কমিটমেন্ট পাওয়া গেল। আচ্ছা, অভিনয় অনেকগুলো জায়গায় করেছেন, পরিচালনা করেছেন, লিখেছেন। খুব ক্লিশে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মনে হয় যে এই চলচ্চিত্রটা করে আমি সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি পরিচালক হিসেবে? না না না, মানে বরং আমার কেন, তোমার অজ্ঞাতনামা ছবিতে তৃপ্ত হওনি? আমার মনে হয় যে এটা অজ্ঞাতনামা আরো অনেক ভালো মেকিং হতেই পারত। আছে হয়তো, কিন্তু এই যাবৎকালে যেটা জয়যাত্রা যেমন খুব কঠিন কাজ ছিল, নদীতে নৌকায় অনেক বড় আয়োজনে। হালদা অনেক কঠিন কাজ ছিল যেগুলি, ওই যেটাতে তুমি ট্রাক চালিয়ে চালিয়ে ওটা ছিল রূপকথার গল্প। কথার গল্প। হ্যাঁ, তো এই ছবিগুলি আরো ভালো হতে পারতো, বা আরো ভালো হওয়াই উচিত ছিল।
কিন্তু এর মধ্যেই প্রিয় কাজ যদি হয় সেটা কোন? আমার মনে হয় যে আমার পছন্দের কাজের মধ্যে হালদাকে এগিয়ে রাখবো আমি, আচ্ছা। কারণ ওখানে নদী শুধু না, নারী বা নেচার বা জলবায়ুর পরিবর্তন, এমনকি পিকচারাইজেশনেও আপনি দেখবেন শীত, গ্রীষ্ম, ধরা বর্ষা যায়। এভাবে এসছে, সব ভোর, অন্ধকার, মানে মাঝ আকাশে সূর্য, আবার সন্ধ্যা। তো নেচারটা অনেক সুন্দরভাবে এসছে আর কি ওখানে। অভিনেতা হিসেবে আপনার তো অনেক এভলিউশন আমরা দেখেছি। এই যে শুরুর দিককার দেখলাম একদম হিরো নায়ক, কিন্তু পরে অনেক গুরুত্বপূর্ণ কঠিন চরিত্র। শুরুর দিকে একটা নতুন ফেস অনেক সময় দর্শকের ফেভার পেয়ে যায়। আমি শুরুর দিকে অভিনয় খুব যে বুঝে অনেক দূর করতে পেরেছি তা না, কিন্তু আপনি থিয়েটারের সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখতে। ছিল, আপনি দেখতে সুন্দর তাই। থিয়েটারের ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই থিয়েটারের ব্যাকগ্রাউন্ডটা আমাকে এগিয়ে দিয়েছে। যে আমি বলি যে আমি আজকে যা, সেটা আমার শিক্ষকদের জন্য, সেটা আব্দুল্লাহ আল মামুন, উনি হাতে ধরে আমাকে শিখিয়েছেন, ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদার, এমনকি মোহাম্মদ জাকারিয়া, তারিক আনাম খান। আমি দীর্ঘদিন তারিক ভাইয়ের সাথে অ্যাসিস্ট করেছি। না, তোমার চেহারাটা একটা ফেভার করেছে, এটা তোমার বলতে হবে। তুমি এই যে বোকা বোকা ভাব, কথা বলতে জানে না, হ্যাঁ, ভাবখানি এরকম। এই যেমন আমার মনে আছে আপনি যে ফিরিয়ে দেওয়া অরণ্যের কথা বললেন, ক্ষমা হারুন কিন্তু তোমরাই দেখে, মঞ্চে তোমরাই দেখে তখন মামুন কাকাকে বলেছেন যে এই ছেলেটাকে আমি একে নিতে চাই ওই জায়গায়। তবে নিঃসন্দেহে মানে এই শিক্ষকতা আমরা সবাই বোধহয় ভাগ্যবান, আমাদের প্রজন্মের যারা, আমরা এমন কিছু শিক্ষককে পেয়েছি যারা আমাদের শুধু যে অভিনয় শেখানো বা নাট্যকর্মী করে তোলা তা না, আমাদের চিন্তাটাকে অনেক বেশি প্রভাবিত করেছেন। সিরাজ ভাই, আপনি কি তৌকির ভাইকে কোনো প্রশ্ন করতে চান? আমার তো চোখের সাথে হাজার হাজার প্রশ্ন, কোনটা করবো। বলেন, একটু গল্প বলেন যেটা আমরা শুনিনি। সিরাজ ভাই কিন্তু আমার উকিল বাপ, সেটাও। ও আচ্ছা, তাহলে তো আপনি আরো অনেক পেছনের গল্প জানেন। অনেক মজা। সেই সময়কারই আমাদের সেই প্রেস টেলিফিল্মের সেই সময় খুব একটা চমৎকার হৃদ্যতাপূর্ণ একটা বিষয় ছিল। তো তৌকির, বিপাশা, এরা তো একেবারে আমাদের ছেলেমেয়ের মতোই ছিল আমাদের কাছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো আমাদের খুব ছিল সাগরের আমার, যে তৌকির বিপাশার বিয়েটা হোক, এটা আমরা মনে প্রাণে চাইতাম। হ্যাঁ, কিন্তু আমার ভয়ও হতো, তৌকির যেরকম শেষ পর্যন্ত কোন দিকে কি হয় ভয়। সর্বনাশ, আপনি অন্যদিকে কথা বলেন। তো ভাবিকে আমরা খুব ভয় পেতাম। ভাবি খুব কঠিন মানুষ ছিল, কিন্তু খুব আন্তরিক। বিপাশার মা খুবই আন্তরিক ভাবি। হ্যাঁ, আমি সিরাজ ভাই, আমি কাজের জায়গাটাতে বলতে চাই, ইমপ্রেসে আপনারা কেন এই টিমটাকে মনে হয়েছিল যে এদেরকে দিয়ে আসলে কাজটা এটা হবে? আসলে সেই সময়টাতে তৌকির বিপাশার একটা ক্রেজ ছিল, ওয়ান। নাম্বার টু, আমাদের কাছাকাছি ছিল, খুব কাছে, মানে সিদ্ধেশ্বরী আর ওদের বাসা, সব কিছু মিলিয়ে হায়াত ভাই খুব অসম্ভব নাইস একটা মানুষ। সব কিছু মিলিয়ে একটা বন্ডেজ তৈরি হয়েছিল সে সময়, কাজ করতে 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 করতে। পরের কাজটা আসলে আবার ওদেরকে, পরের কাজটা আসলে আবার ওদেরকে, এইভাবে। ওইটাই কারণ ছিল। কিন্তু নিঃসন্দেহে কাজগুলো দর্শক গ্রহণ করেছে, না, না হলে তা তো তো- আপনারা তা তো একটার পর অবশ্যই, একটা কাজ। প্রত্যেকটা সেই সময় সেই সময় ওই যে, বাংলাদেশ, হ্যাঁ, বেসরকারি খাতে যখন নাটক নির্মাণ টেলিভিশন, শুরু হলো, হ্যাঁ। তখন ইমপ্রেস অনেক অনেক এগিয়ে এলো কাজ অনেক করার জন্য। এগিয়ে, হ্যাঁ। কিন্তু সেই সময় তো আসলে লিডিং কোম্পানি ছিল ইনফ্রেম, আফজাল ভাইরা, বুলু ভাইরা, ওনারা খুব অ্যাক্টিভ ছিলেন। ইমপ্রেসও তাদের পাশাপাশি আসার চেষ্টা করলো, আমরাও সেখানে পার্টিসিপেট করলাম। সুতরাং একটা খুব হেলদি এনভায়রনমেন্টের মধ্যে একটা এবং কম্পিটিশন একটা ভেতরে ভেতরে চ্যালেঞ্জের মতো ছিল, তাই না? যে আমাদের বিটিভিতে তখন নাটক প্রতি সপ্তাহ দুই পরপরই আমাদের নাটক ছিল, এত নাটক যেত, আর আমরা এত নাটক তখন প্রোডাকশন করেছিলাম। তো সব কিছু মিলিয়ে অসম্ভব একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল সেই সময়। এই যে আফজাল ভাইয়ের কথাই একটু আমি বলি হ্যাঁ, এক লাইন। please. সেটা হচ্ছে, আফজাল ভাই যখন নাটক বানাতেন, উনি আমাকে কিন্তু কাজ করতেন, মন ময়ূরী এবং আরও কয়েকটি নাটক, আড়ালেও আমি আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করেছি। আবার আমি যখন বানানো শুরু করেছি, আফজাল ভাই কিন্তু আমার কাজ করেছেন, স্বর্ণমৃগ, অরণ্যের সুখ দুঃখ। তো এই যে অসাধারণ হেলদি নাটক ছিল। এনভায়রনমেন্টটা, তার অরণ্যের কারণ সুখ-দুঃখ। হচ্ছে, আমার মনে হয় তার কারণ একটাই, কেউই ভীত নয়, সবাই নিজের জায়গাটা জানে। ত্রপা, আমি একটা কথা বলি, এখন যে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এতগুলো চ্যানেল, বাংলাদেশ টেলিভিশন যখন প্রাইভেট সেক্টর থেকে নাটক নেওয়া শুরু করলো, তো প্যাকেজ নেওয়া শুরু করলো, আজকের এই নাটকের যে পরিধি বেড়েছে, কাজ বেড়েছে, শিল্পী বেড়েছে, টেকনিক্যাল লোকজন বেড়েছে, এটা কিন্তু ওই প্যাকেজের ওখান থেকে শুরু হয়ে পরবর্তীতে ইমপ্রেস টেলিভিশন তো হিউজ সংখ্যক নাটক করেছে। হ্যাঁ, ওইটারই একটা বড় রূপ কিন্তু এখন এসে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এর থেকে সিনেমা হচ্ছে, সিরিয়াল হচ্ছে, অনেকগুলো কিছু। তো তখন ভিতটা তৈরি হয়েছিল এবং প্রোডাকশনটা সত্যি সত্যি এখন বড়, এত বড় একটা জায়গায় এসে দাঁড়াইছে এটা।
তৌকির ওদের বাসায় আমরা প্রায় যেতাম, তৌকিরের বাসায়। ওই এখনো কি আছে ওই বাসাটা তোমাদের? ওখানেই আমরা তাই না, ওই ডিওইচ DHS ডিওইচ বাসায়, হ্যাঁ। তো অনেক স্মৃতি, অনেক স্মৃতি, অনেক স্মৃতি। আমার একটা জায়গায় জানতে ইচ্ছে করে, আপনি পড়াশোনা করেছেন স্থাপত্যবিদ্যা, কখনো মনে হয় না এই পেশাটা আমি কিন্তু 14 বছর পেশায় ছিলাম। ছিলেন? হ্যাঁ, ছিলাম কিন্তু এবং এখন যে আর পরে আসলে আমি যখন জয়যাত্রা বানালাম তখন আমি প্রথমবার বুঝতে পারলাম যে ওই ছবিটা বানানোর প্রায় 10 মাস সময় আমি অফিসে খুব টাইম দেইনি, এবং ক্লায়েন্ট এসে আমাকে খুঁজতো, যেহেতু আমি পরিচিত ছিলাম। আমার বন্ধু শাকুর এবং শওকত ওরা সামাল দিত, কিন্তু আমার নিজেরই মনে হয়েছে যে আমাকে এখন বেছে নিতে হবে, কেন একটা জায়গায় যে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কি করবেন। এবং আমার মনে হলো যে বাংলাদেশে অনেক স্থপতি আছেন, আমার চেয়ে অনেক ভালো স্থপতিও আছেন, এবং হাজার হাজার সেটা। তো সেখানে ফিল্ম মেকার বা অভিনেতা খুব কম, হাতে গোনা কয়েকজন। সুতরাং আমাকে এখানে কাজ করতে বেশি আনন্দ এবং ইচ্ছে করলো ইচ্ছে বেশি। করলো আর কি, মানে সেই সময়টা। এবং আমি একদিন অফিস থেকে বলে আমি চলে আসলাম। আমি খুব ট্রায়াঙ্গল ও হ্যাঁ, আপনাদের একটা ওই যে একদিন তোমার বললাম যে আমি লালমাটিয়ার- আর ব্যবসা করবো না। তোমার লালমাটিতে অফিস ছিল। লালমাটি আমার অফিস ছিল, আমার রিয়েল এস্টেট কোম্পানি ছিল। আমি কিন্তু সব একদিনের বলে চলে আসলাম, বন্ধুদের সাথে মিলেমিশে চলে আসলাম। ওরা অনেকেই তখন ভেবেছিল যে আমি ঠিক সিদ্ধান্তটা নিচ্ছি না, কিন্তু বিপাশা আমাকে বলেছিল যে তোমার যেটা করতে ইচ্ছা করে, এবং আমার মা উনিও বলেছিলেন তোর যেটা করতে ইচ্ছা করে তুই সেটা কর। তো এই যে একটা স্ট্যাবলিশড বিজনেস ছেড়ে দেওয়া বা একটা পেশার পরিবর্তন করা, এটা খুব চ্যালেঞ্জিং কিন্তু। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমি নতুন করে সবসময় শুরু করতে ভয় পাই না। আপনি আমাকে একটা সূত্র ধরিয়ে দিলেন, আমার নিজের কাছেই খারাপ লাগছে। আমরা যেহেতু আপনার স্ত্রী খুব বিখ্যাত, স্ত্রীর কথা বললাম, সন্তানদের কথা বললাম, যেই মানুষটার জন্য তৌকির আহমেদ, আপনার মা, মার কথা একটু বলবেন না? মা তো এখনো আমাদের সঙ্গে আছেন, মার অনেক বয়স হচ্ছে এখন, স্বাভাবিকভাবে সেই বয়সজনিত জটিলতাও কিছু আছে। তারপরেও আমরা চেষ্টা করি যে আমি অবশ্য 2 মাস 3 মাস পর পরই চলে আসি, এবং আমরা একই কম্পাউন্ডে যেহেতু থাকি, একই বাসায় থাকি, সুতরাং এটা সৌভাগ্যের বিষয় যে আমাদের মা এখনো জীবিত। আমার বাবা খুব আর্লি মারা গেছেন, আমার ম্যাট্রিকের পরেই উনি মারা গিয়েছিলেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে মা যতদিন আছেন। কারণ আমার সঙ্গে যখন ওনার বাইরে কোথাও দেখা হয়, উনি এতই ভালোবেসে এত আদর করে কথা বলেন, তাতে আমি বুঝতে পারি যে আপনার কাজের জায়গাটাকে উনি আসলে খুব সমাদর করেন। কারণ ওনার সন্তান যেই জায়গাটাতে আনন্দ পায়, মাও হয়তো সেই জায়গাটাতেই গর্বিত অনুভব করেন। আপনার মায়ের দিক হলো শ্বশুরবাড়ি, আরেকটা আমাদের জন্য খুব বিখ্যাত মানুষ আবুল হায়াত। হায়াত কাকা সেদিন বলছিলেন যে তৌকির যেখানেই যায়, কোনো মার্কেটে গেলে খালি হাতে ফেরে না, একটা না একটা বই নিয়ে আসে। তো এই জায়গা থেকে আপনার বইয়ের পোকা হয়ে উঠলেন কি অনেক ছোট বয়সে? অনেক ছোট বয়সে। আমার বাবা খুব বই পড়তেন, উনি ডাক্তার ছিলেন আচ্ছা। এবং খুব বই পড়তেন, এবং আমি ওনার বই আমি পড়ে ফেলতাম। তো এটা উনি লক্ষ্য করলেন, এবং উনি আমাকে কিছু কিছু বই কিনে দিতে শুরু করলেন। পরবর্তীতে এটা আমি মানে যখনই ছোটবেলায় হাতে কিছু টাকা পেতাম, আমার মনে আছে যে আমি ঠাকুরমার ঝুলি আর ঠান্দিদির থলে, এই দুটো বই একদিনে কিনেছিলাম। কি আনন্দ সেটা! তখন আমি বোধহয় 4-5-এ পড়ি, যশোরে থাকি আমরা, যশোর ক্যান্টনমেন্টে বাবার পোস্টিং, আমি তখন দাউদ পাবলিকে পড়ি। তো আমি এই দুটো বই যশোর শহর থেকে কিনে নিয়ে আসলাম, এবং আমার মনে হয় যে ওই যে অনেকে বলেছে যে আপনি তো 60 বছরে, তো আপনি 60 বছর ধরে তো আর কাজ করছেন না, কিন্তু আমি বলছি যে আমি তো 1 বছরে হাঁটা শিখেছি। সে হ্যাঁ, আমি হওয়ার পরে তো আমি কেঁদে উঠেছি, তাই না? তো সুতরাং তখন থেকেই আমাদের যাত্রাটা শুরু হয়ে যায়। সেই হাঁটা শিখেছিলাম বলেই না এখন হাঁটতে পারছি। নিশ্চয়ই। তো ওই থানদিদির থলে ঠাকুরমার ঝুলি পড়েছিলাম বলেই বোধহয় আমার বইয়ের প্রতি ভালোবাসা জন্মেছিল। বা পরবর্তীতে কুয়াশা বা রুশ দেশের উপকথা, হ্যাঁ, মালাকাইটের ঝাঁপি, তো সেগুলি কিন্তু আমাদেরকে একটা গ্রাউন্ডিং দিয়েছিল। অবশ্য আমাদের সৌভাগ্যের বিষয় ছিল যে আমরা হয়তো তখন অনেক গ্যাজেট পাইনি, আমরা মোবাইল ফোনে বন্দী হইনি। যে সেল, সেটা মানে এটা একটা বন্দিশালা, কিন্তু সেল, হ্যাঁ হ্যাঁ ইটস এ চেম্বার এন্ড ইউ আর স্টাক একদম দেয়ার। শেষ করে ফেলছে। কিন্তু অনেকে যে বলেন যে এখানেও আমরা পড়ি, বই পড়ি সব এখানে। ওটা বলে আমার ছেলে তো হয়তো অনেক বা, লেখে। কিন্তু ওটা- বলে, কি লেখে? বলে যে বাজারের হিসাব, লন্ড্রির ফর্দ। তো ওখানে ফেসবুক পড়া কোনো পড়া না। না, ফেসবুক না, অনেকে যে ধরুন কিনলো, হ্যাঁ, সেটা তো হতে এখনো পারে,
এখনকার জেনারেশন এখনো পত্রিকা হাতে নিয়ে পড়া আর ওই পড়ার মধ্যে আকাশ আর এখন পাতাল। ধরুন আমাদের বয়স হয়ে গেছে বলে বোধহয় আমাদের না, ওরকম লাগে। কিন্তু আমার ছেলে মেয়েকে আমি দেখি ওরা কিন্তু ল্যাপটপে বেশি ফ্রেন্ডলি। আমরা যেমন, আমি এখনো কিন্তু ল্যাপটপে লিখতে আমার অসুবিধা হয়, আমি কিন্তু হাতে লিখি, কিন্তু ওরা কিন্তু পড়ে, বই পড়ে ওখানে। জেনারেশন গ্যাপে ফোনে- এই কথাটা ওরা হয়তো হ্যাঁ, বলবে। আমি এটাই প্রশ্ন করতে চাইছি যে আমরা যে খুব অবলীলায় বলে ফেলি যে বই পড়ে না, কিন্তু একটি বাচ্চা হয়তো এখানেই পড়ছে, বইটাই পড়ছে। এবং আমি তো বলি যে এখন কেউ যদি চায় সে যে কোনো জ্ঞান অনলাইনেই পেতে পারে। আমাদের সময় তো বই কম ছিল। আমরা আর্কিটেকচারের বই লাইব্রেরিতে হয়তো হিস্ট্রি অফ আর্কিটেকচার এটা- পড়ছি, সে একটা বা 5টা বই আছে, সেটা 50 জন ছেলেকে শেয়ার করতে হচ্ছে। এটা অনেকটা বিতর্কের জায়গা, এগুলো জেনারেশনের সাথে পেরে ওঠে না, ওরা ওটার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে হয়তোবা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তুমি একটা রেফারেন্স নেওয়ার জন্য পাবলিক লাইব্রেরিতে গিয়ে 5টা বই খুঁজে যেই জ্ঞানটা অর্জন করে আসলা, আর এখানে চাপ দিয়ে বের হলো, ওটাতে এক জিনিস হয় না, ওটাতে শেখা হয় না, ওটাতে শেখা হয় না। এটা বোধহয় আমরা একটা জেনারেশন গ্যাপে Generation পড়ে gap, যাচ্ছি। কারণ আমি যেটা বলছিলাম যে টেকনোলজি সবসময় মানুষকে ওটাকে কি বলে, আয়াস দিয়েছে, মানে না, নির্ভর করে ফেলছে না। Comfort, টেকনোলজি আমাদেরকে কমফোর্ট দিয়েছে, আমাদেরকে আমি যদি সময় হাতের কম। থেকে কেড়ে নেই ওটা, তুমি কিন্তু একটা অচল মানুষ, তা কেন হবা? না, হ্যাঁ, সেই জায়গায় হয়ে গেলে তো হ্যাঁ, তাই তো আপনি হচ্ছে, শেষ। হ্যাঁ, তাই তো এটা হচ্ছে। আপনার সহায়ক হতে পারে। হ্যাঁ, এটা সহায়ক হতে এটা- পারে। হ্যাঁ, কিন্তু এটা- এখন কতটুকু এটা ওর উপর depend অপরিহার্য করবো। হয়ে গেছে যে আপনার ওয়ালেটটাও তো ওর মধ্যে থাকছে, পেপার মানি তো আর বাইরে ইউজ হচ্ছে না, হ্যাঁ, বা সেই। আপনার অনেক ইনফরমেশন, ওটা কেড়ে নিলেই তুমি অচল। ব্যাংকিং, হ্যাঁ, বা পাসওয়ার্ড সবকিছু এখানে। আপনি আপনার সারা দিনে সৃজনশীল কর্মের মধ্যে এই ধরনের যন্ত্রগুলো কি আপনাকে বিরক্ত করে কোথাও? হ্যাঁ, ভীষণ ভীষণ। তো সেটা অ্যাভয়েড করা যায় না? সেটা অ্যাভয়েড করি, যে আমি যদি মনে করি যে আমি আধা ঘন্টা এখানে আছি, তারপরে যেন আমি ওটা 8 ঘন্টা না ধরি, সেরকম করি আর কি। তাতে অনেক ফোন মিস হয়ে যায় আর কি। না, তাতে নিশ্চয় ক্ষতি খুব একটা হয় না, ক্ষতি খুব একটা হয় না। যে কোনো চলচ্চিত্র নির্মাণের জন্য আপনি অনেক ফাস্ট কাজ করেন, অনেক দ্রুত অনেক করতে পারেন, কারণ মানে সেই ক্ষমতাটা কিভাবে হয়? ওটা প্রি প্রোডাকশন। আচ্ছা, মানে আমি বক্সিং করতাম ক্যাডেট কলেজে, তো বক্সিং রিংয়ের উপরে আমাদের মোটো ছিল, লেখা ছিল যে ট্রেন হার্ড ফাইট ইজি, ট্রেন হার্ড ফাইট ইজি। তো আমার মনে হয়েছে যে আমি যদি প্রিপারেশনটা বেশি নেই, পরে এক্সিকিউশনে যে আমি দুটো জিনিস সেভ করতে পারি। একটা হচ্ছে টাইম ইকুয়ালস টু মানি, মানে সময় যেমন বাঁচবে, অর্থ তেমনি বাঁচবে। আমি দেখি অনেক অপচয় করেন ওনারা ছবি বানানোর সময়, যেটা আগে আমি হয়তো- ওটা করি না। আমি একদম প্রিসাইজলি প্ল্যানিংটা করে তারপরে যাই আর কি। এমনকি লোকেশনগুলি, একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন কত দূরে হবে, একটা এরিয়ার মধ্যে যদি লোকেশন খুঁজে পাই, আমার জন্য সবচেয়ে ভালো। যে আমি অজ্ঞাতনামা বানিয়েছি, একটি জায়গায় চলে গেছি, পাংশা বলে একটি জায়গা, রাজবাড়ি পাংশার মধ্যে, কিন্তু আমি ছবিটা শেষ করে এসেছি। পাংশা থানা। হালদা কিন্তু হালদার পাড়েই করা বেশিরভাগটা। হ্যাঁ, ওরকম জয়যাত্রা করা হচ্ছে বগুড়ার তরণীহাট বলে একটি গ্রামে। তাতে হয় কি, ম্যানেজমেন্টটা ইজি হয়, আবার খরচও কমে। কিন্তু আগে আমাকে লজিস্টিক তৈরি করতে হয়, যে আমি 100 জনের টিম নিয়ে যাচ্ছি, এরা থাকবে কোথায়, সেই। এদের সাপ্লাই চেইন কি হবে, এদের সিকিউরিটি কি হবে। সুতরাং এভরিথিং হ্যাজ টু বি ডিটেইলড অ্যান্ড অ্যারেঞ্জড আর্লিয়ার। ব্যক্তিগত জীবনেও কি এতটাই প্ল্যানফুলি চলতে পেরেছেন? আসলে আমরা প্ল্যান করি, কিন্তু প্ল্যান তো 100% আমরা এক্সিকিউট করতে পারি না। আর মানুষ এত বৈচিত্র্যময় প্রাণী, এবং পৃথিবীটাই এত বিচিত্র যে আমরা যা ভাবি তা কিন্তু হয় না। ম্যান প্রপোজেস, গড God ডিসপোজেস। disposes। কিন্তু আপনার ক্ষেত্রে সবাই যেটা বলে যে খুবই গোছানো, খুবই ভুল পরিকল্পনা ধারণা থেকে বলে। না, গোছানো তো বটে, তুমি গোছানো না। মানে না, অনেকে তো যেভাবে বলে তাতে আমি একজন অ্যাকাউন্টেন্ট, গোছানো তাহলে ভীষণ হিসেবি। না, গোছানো হিসেবে। আমি শব্দটা বলতে চাইছিলাম হ্যাঁ, না। অনেকেই বলেছে। কিন্তু আমার মনে হয় যে ওরা কত ভুল বলছে। এবং এই যে ধরেন যে আমাদের যে লেয়ার্স আছে, যে আমার মা আমাকে একভাবে চেনেন, আমার স্ত্রী আমাকে একভাবে চেনে, আমার দর্শক আমাকে একভাবে চেনে, আর যার সাথে হয়তো আমার একদিন ঝগড়া হয়েছে সে আবার আরেকভাবে চেনে। সুতরাং একটি মানুষ 10 জনের কাছে 10টা মানুষ। হ্যাঁ, ঠিক আছে। এবার সেখান থেকে একটা কালেকটিভ পারসেপশন অনেক সময় তৈরি হয়, যেটাকে আমরা ইমেজ বা পার্সোনালিটি বলতে পারি। সেটাও আসলে খুবই জটিল। খুবই ভুল থাকতে পারে অনেক সময়। তো এই ভুল থেকে কোনো একটা জোক কি শুনতে পারি?
মনে পড়ছে কিছু? সেটা দর্শকরা অন্য তৌকির আহমেদকে চিনলো, ওই তৌকির আহমেদকে তো দর্শকরা চেনে না। মনে পড়ে কিছু? না, ভুল থেকে ভুল ভুল না, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, মনে পড়লে মনে পড়লে আচ্ছা, বলবেন। বিপাশার সাথে ঝগড়া হয় তোমার? বিপাশার সাথে আমার খুব মানবিমান তো একসময় হতো। এখন আমরা দুজনই অনেক ভাই বোনের Mature মতো। ম্যাচিউর হয়েছি, যে আগে যেমন মন খারাপ হলে হয়তো দেখা যেত 3 দিন মনটা খারাপ করে রাখে, এখনো শিখে গেছে যে 3 দিন মন খারাপ করাটা লস। সুতরাং আমিও বলি যে ঠিক আছে, হয়েছে বাবা, 2 ঘন্টাতে শেষ করে। উকিল বাপ হিসেবে ওই টেনশনই আমার ছিল। তবে ও খুব রিজনেবল মানুষ, নিঃসন্দেহে। আমার চেয়ে অনেক রিজনেবল। আর আমি একটু তো অধৈর্য অনেক সময় একটু শর্ট টেম্পার্ড, সেগুলি সমস্যা আছে। কিন্তু আমাদের কাছে যেটা বাইরে থেকে মনে হয় সেটা হচ্ছে যে আপনারা দুজন দুজনকে খুব চমৎকারভাবে কমপ্লিমেন্ট করে যাচ্ছেন। নিঃসন্দেহে। দুজনের কাজের জায়গাটাতে, ব্যক্তিগত জীবনে শ্রদ্ধার যতটুকু, জায়গাটুকু। হ্যাঁ, বাইরে থেকে দেখি। কারণ সম্পর্কে এই বন্ধুত্ব এবং সম্মান, এই দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আপনারা করে যাচ্ছেন। আশা করি ভবিষ্যৎটাও সেভাবেই থাকবে, ছেলেমেয়েরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সিরাজ ভাই, যাওয়ার আগে আমরা কি একটা কেক কাটবো না? কেকটা কাটো, হ্যাঁ। জন্মদিন উপলক্ষে আসা, যদিও জন্মদিন 1 মাস পেরিয়ে গেছে না? আমার জন্য এটা ক্লিয়ার করে দেওয়া দরকার। 5ই মার্চ। আমার জন্মদিন হচ্ছে 5ই মার্চ, কারণ 19শে এপ্রিল একটা সিনেমার নাম। হ্যাঁ, খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত সিনেমা। আমার জন্মদিন 5ই মার্চ, দর্শক কনফিউজড হবেন না। হ্যাঁ, কারণ আগামীবার এই যে ভুল, ভুলের এটা সবচেয়ে বড় ভুল। অনেকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানতে, জন্মদিন চলে গেছে। জন্মদিন চলে গেছে, এটা তলায় কি আছে? ও, ওটা ওইটা সহ সহই নিতে দাও, হবে। ওরে সর্বনাশ, এটার কিন্তু ছুরিটা কোথায়? এই ছুরি করে একটা ছুরি ছাড়া আমরা কেকটা ওই কাটবো যে ওই যে কিভাবে? ছুরি, আমার পেছনটা দেখো। নিন, আসেন শেষ ভাই, আপনি কেকটা ধরেন কাটুন। আমার সাথে। ত্রপার কেকটা ত্রপার কাটুন। আসুন। হ্যাঁ, আমরা কি বসেই কাটো। বসেই কাটি, বসেই কাটি। জি। এরকম কত কেক কাটা হয়েছে না? হ্যাঁ, কত শত কেক যে কাটা হচ্ছে এবছর। সেই সময় ইমপ্রেসিভ। আমরা চাই, হাজার হাজার কেক। যেমন আমরা দেখলাম, ফর্মালিটিসটা পরে করি, আমাদের সময়ও কম আছে। হ্যাঁ, আমরা একদিন শুনলাম, ওই দিন শুনলাম, কে বললেন, জলিয়াপা বোধহয় বললেন 120 বছর বাঁচো। জলিয়াপার একটা স্মৃতি বলি আমি, হঠাৎ সেদিনই বলতে চাইছিলাম কিন্তু সময় ছিল না। সেটা হচ্ছে জলিয়াপা একদিন আমার মঞ্চনাটক প্রতিসরণ দেখতে আসলেন। উনি দেখার পরে উনি বসে আছেন চেয়ারে, তা আমাকে পেয়ে উনি বললেন যে তৌকির, তুমি কবে এত বড় হয়ে গেলে, তুমি এত কিছু বোঝা শুরু করলে, এরকম একটা নাটক তুমি লিখেছো। তো জলিয়াপা একটা অসাধারণ মানুষ। সেই আমরা খুবই ভাগ্যবান, আমরা এই মানুষগুলোর সাথে বেড়ে ওঠার সুযোগ পেয়েছি, কাজ করার সুযোগ পাচ্ছি। সিরাজ ভাই, আজকে কি আমরা শেষ করব, কিন্তু তার আগে আপনি আজকের দিনে, এই মুহূর্তে কি বলতে চান? না, আমি বলতে চাই যে আমি বলেছি ইতিমধ্যে যে আমি খুবই সৌভাগ্যবান যে আমাকে এতটা সম্মান সবাই দিয়েছেন এবং দিচ্ছেন। এটা হয়তো বা দর্শকের জন্য অনেক সময় ওভার এক্সপোজার, বিরক্তির কারণও হয়ে যেতে পারে, কিন্তু আমিও নিরুপায়। কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে আমি খুবই অনুপ্রাণিত পুরো বিষয়টা নিয়ে। প্রিয় দর্শক, অনুপ্রাণিত, উনি যেহেতু অনুপ্রাণিত তৌকির আহমেদের কাছ থেকে, 60 পেরিয়ে আমরা এই তরুণ যুবক তৌকির আহমেদের কাছ থেকে নতুন আরও গুরুত্বপূর্ণ এমন কিছু কাজ পাবো বলে বিশ্বাস রাখি, যেই কাজগুলো বাংলা সংস্কৃতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে। তৌকির আহমেদের জন্য আবারও অনেক শুভকামনা। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ।